নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা কিন্তু লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে একটা আলোচনার মাধ্যমে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়। এবং যদি কেউ মানসিকভাবে বিধ্বস্ত হয়ে থাকেন আপনারা ফোন করতে পারেন। তার কারণ আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু তাদের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট এবং এক্সপিরিয়েন্স ডক্টরদের নিয়েই কিন্তু তাদের এই পথ চলা ভীষণভাবে তারা কিন্তু সাকসেসফুল। তখন আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি আপনারা জানেন যে যেটা কিন্তু 5000 বছর আগে সেই চিকিৎসা পদ্ধতি, যেই চিকিৎসার মাধ্যমে মানুষ ভীষণভাবে উপকৃত হন এবং একেবারে কি বলবো ন্যাচারাল ওয়েতে, একেবারে প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ এবং প্রকৃতির নির্যাস দিয়েই কিন্তু ঔষধ এর মাধ্যমে মানুষ ভালো আছেন, নিজেকে ভালো রাখছেন। অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসা সম্বন্ধে আরেকটু আমার বলতেই হয়, যেটা কিন্তু আপনারা জানেন যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্যান্য ট্রিটমেন্টের ক্ষেত্রে এই যে সমস্যা আসে, নানান রকমের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট বলে যেটাকে, এবং তার সঙ্গে কিন্তু নো কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক পদার্থ মিশ্রিত নয় একেবারেই, এবং কাটা ছেঁড়া যেটা আমরা ভীষণভাবে ভয় পাই, এবং যেটাকে বলে অপারেশন, একদম বিনা সার্জারিতে আপনি কিন্তু একটি সুস্থ সবল সতেজ জীবনকে উপহার পাচ্ছেন। অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু সেইভাবেই তাদের ডক্টরদের পরামর্শ, তাদের প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুস্থ সবল সতেজ জীবনকে মানুষ পাচ্ছেন এবং ভীষণভাবে মানুষ উপকৃত হচ্ছেন। আজকে কিন্তু আমরা সেইভাবেই কিন্তু আলোচনা রেখেছি। আমাদের প্রত্যেক দিনে বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে। আজকের যে বিশেষ আলোচনা কিন্তু ব্যথা নিয়ে। আজকে আমরা ব্যথা নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জয়েন্ট পেন বা বিভিন্ন হাড়ের ব্যথা বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে ব্যথাগুলো আমরা ভীষণভাবে অনুভব করি, ভীষণভাবে একটা ব্যথার জায়গা তৈরি হয়, এবং সেটা থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন বা উপশম পাবেন, কিভাবে সেটাকে প্রিভেন্ট করা যায়, রোগটি যাতে আপনার শরীরে না আসে তার আগে থেকেই কিন্তু আমরা একটা প্রিভেনশনের জায়গাটাকে তৈরি করেন। অবশ্যই ডাক্তারবাবুদের সেই সঠিক পরামর্শের মাধ্যমে, তাদের প্রপার অ্যাডভাইস এবং প্রপার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের মাধ্যমে। আসুন আজকে কিন্তু আমরা সে বিষয়ে আলোচনা রাখছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আজকে তাকে সঙ্গে পেয়েছি। আমাদের কিন্তু আজকের এই আলোচনা তো থাকবেই, তার সঙ্গে আপনাদের অন্যান্য রোগ সম্পর্কিত বিভিন্ন আলোচনা রাখতেই পারেন। এবং আপনারা জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু শুধুমাত্র বিভিন্ন চিকিৎসা, যে রোগের সম্বন্ধে রোগ চিকিৎসাই শুধুমাত্র হচ্ছে না, তার সঙ্গে স্কিন ট্রিটমেন্ট হচ্ছে, হেয়ার ট্রিটমেন্ট হচ্ছে এবং পঞ্চকর্ম থেরাপি, বিভিন্ন কিন্তু সমস্যার কিন্তু একটা রোগমুক্ত জীবন কিভাবে ফিরে পাওয়া যায় সেইভাবেই কিন্তু আমাদের আলোচনাও থাকে, এবং আমাদের সেই বিশ্লেষণের মাধ্যমে আপনারা কিন্তু ভীষণভাবে সেটা শুনছেন এবং ভালো লাগছে। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে ডাক্তারবাবু রয়েছেন ডক্টর এস ভাদুরী। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই বললাম যে আজকে কিন্তু আমাদের যে আলোচনাটি রেখেছি ব্যথা নিয়ে, অর্থাৎ আমরা কিভাবে একেবারে পেনফুল লাইফ থেকে পেনলেস লাইফে যাব। তার কারণ একটাই, যে এই যে আমাদের ব্যথা মানেই তো যার হয় সে বোঝে, এবং এ ব্যথা কি যে ব্যথা বলতেই হয়, যে কিভাবে আমাদের এই যে ব্যথা থেকে কিভাবে আমরা উপশম পাবো এবং কিভাবে এই উপসর্গগুলো আমরা কিভাবে বুঝবো সে বিষয়ে আজকে একটু আলোচনা রাখবেন। অবশ্যই তখন সিমটমগুলো আমরা একটু জেনে নিই, তখন কিভাবে আমরা বুঝবো যে এটা আর্থারাইটিস না স্পন্ডেলাইটিস, তার আগে থেকে কিভাবে আমরা তার একটা প্রিকশন বা তার আগে থেকে কিভাবে প্রিভেন্ট করবো রোগটিকে। দেখুন, ব্যথা যেগুলো আমরা আলোচনা করছি মেইনলি আমরা জয়েন্ট পেন সম্বন্ধে বলছি। আর এই ব্যথার মধ্যে বিভিন্ন রকমের বা বিভিন্ন নামের কিন্তু ব্যথা আমরা অনুভব করতে পারি। যেমন ধরুন স্পন্ডেলাইটিসের কথা বললেন, তারপরে অস্টিওআর্থ্রাইটিস আছে, তারপরে হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টে যেটা হয় আমাদের ফ্রোজেন শোল্ডার আছে, তারপরে হচ্ছে আবার আমার কুনুয়ে হয় অনেকের, হাতের কুনুয়ে যেটা দেখা যায় যে টেনিস এলবো হচ্ছে অনেকের। এরকম আলাদা আলাদা কিন্তু ব্যথা আমরা বিভিন্ন জায়গায় আমরা উপভোগ করি, এবং সেই জন্যই কি হয় আমাদের ব্যথাগুলো সম্বন্ধে আমাদের একটু নজর রাখতে হবে যে কি সিমটম হলে আমরা বুঝবো যে কি ধরনের ব্যথাটা হচ্ছে। প্রথমে যদি আমি ঘাড় থেকে শুরু করি, সার্ভাইকাল স্পন্ডলোসিস। এই স্পন্ডলোসিস যেটা আমরা বলছি সার্ভাইকেলে, মানে আমাদের ঘাড়ের যে হাড় তাতে হয়।
আমাদের যে ঘাড়ের হাড় সেখানে সার্ভাইকেল বোনস বা সার্ভাইকেল ভার্টিব্রা বলা হয়। এই সার্ভাইকেল ভার্টিব্রার কি হয়, আমাদের যে হাড়গুলো আছে সেই প্রত্যেকটা হাড়ের মাঝখানে মাঝখানে একটা করে কিন্তু গদির মতো পার্ট আছে। সেই গদিগুলোর কাজ কি, যাতে একটা হাড় আরেকটা হাড়ের সাথে ঘষা না খায়, একটা হাড়ের ধাক্কায় যাতে আরেকটা হাড় চোট না পায়, সেগুলো কিন্তু প্রিভেন্ট করে। এগুলোকে কুশনের কাজ করে, সেগুলোকে কি বলা হয়, ডিস্ক বলা হয়। এবার কি হচ্ছে, আমাদের হাড়ের কিন্তু একটা শেপ আছে, কার্ভ আছে। সেই কার্ভটা যদি আমি সুস্থ থাকি তাহলে কার্ভটা সঠিক থাকবে, এবং যদি আমি অসুস্থ হই, মানে যদি আমার ঘাড়ে ব্যথা হয় বা যে জায়গায় ব্যথাটা হবে, কোমরে ব্যথা হলে কোমরের হাড়ে বা ঘাড়ে হলে ঘাড়ের হাড়ে, তো এই জায়গাগুলোতে দেখা যাবে কি আমার ওই কার্ভটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা বুঝবো কিভাবে, আমরা যদি একটা এক্সরে করি, এক্সরে প্লেটে কিন্তু সেটা ধরা পড়বে যে হাড়ের বক্রতাটা কিন্তু নষ্ট হয়েছে, কার্ভটা নষ্ট হয়েছে। এই কার্ভটা নষ্ট হয় কখন, যখন দেখা যায় ঠিক আমরা কিছু কিছু কাজ করি যেটা আমাদের করা বেশি উচিত নয়। যেমন ধরুন, আমরা যদি সামনের দিকে ঝুঁকে খুব বেশি কাজ করি, আমাদের হাড়ের কার্ভটা কি পেছন দিকে থাকে। মানে আমি যদি সোজা হয়ে বসি, কার্ভটা আমার সঠিক থাকছে, কিন্তু আমি যখন কাজকর্মের জন্য বারে বারে আমি মাথা নিচু করছি, দিনের পর দিন বছরের পর বছর করতে করতে কি হয়, আমাদের ওই বক্রতাটা নষ্ট হয়। বক্রতাটা যখনই নষ্ট হবে, আমার সেই হাড়ের মাঝখান দিয়ে যে আমার কর্ডগুলো বেরিয়েছে, স্পাইনাল কর্ড, যেখান থেকে নার্ভগুলো বিভিন্ন অংশে আমাদের ছড়িয়ে গেছে, সেইগুলোর ওপরে কিন্তু চাপ আসবে। আরেকটা ব্যাপারে কি হয়, সেই জায়গা দিয়ে যদি ব্লাড ভেসেলস কিছু পাস হয়, সেই ব্লাড ভেসেলগুলোতেও আমাদের চাপ আসে, এবং কি হয়, সেখানে ব্লাড ভেসেলের একটা রক্ত চলাচলের মধ্যে একটা বাধা পায়। এই দুটো কারণে দেখা যায় আমাদের ব্যথার সৃষ্টি হয়। তখনই কিন্তু আমরা সেই ব্যথার অনুভূতিগুলো বুঝতে পারি, এবং দেখা যায় যে কোনো কোনো সময় আমাদের ঘাড় থেকে নেমে হাতের দিকে যেহেতু নার্ভগুলো এসছে, হাত থেকে একদম আঙুলের দিকে, দুদিকেই সেটা যায়, আমাদের এই ঘাড়েও কিন্তু ব্যথাগুলো নাবতে থাকে। দেখা কোনো কোনো সময় আমরা শুনি পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু আমার কিন্তু কাঁধেও ব্যথা আছে। অনেক সময় বলে, ডাক্তারবাবু আমার না এখন আঙ্গুলগুলোতেও ব্যথা করছে, কখনো ঝিনঝিন করে, কখনো মনে হচ্ছে আড়ষ্ট ভাব লাগছে, ভালো করে বন্ধ করতে পারছি না, মুট করতে পারছি না। এই প্রবলেমগুলো কিন্তু দেখা যায়। আর ঘাড়ের পেন তো থাকেই, এবং এই ঘাড়ের পেন থেকে অনেক সময় এমনও দেখা যায় যে মানুষের কি হচ্ছে, যে খুব যদি ঘাড়ের পেনটা বাড়ছে, অনেক সময় তাদের মাথাও ঘোরায়, এবং অনেক সময় বমি বমি ভাব হয়, গা গুলিয়ে ওঠে। এগুলো কারণ কি, ওই যে আমাদের বক্রতাটা নার্ভের উপরে চাপ পড়ছে, তার জন্য। এবার এটা কখন হয় বেশি, ধরুন আপনার বক্রতাটা তো চেঞ্জ হয়ে গেছে, মানে উল্টো দিকে আপনার কার্ভটা চলে এসছে, দীর্ঘদিন আপনি সামনের দিকে ঝুঁকে ঝুঁকে কাজ করতে করতে। তার সাথে সাথে কি হয়, হাড় যখন দুর্বল হয়, তখন কি হয়, এই যে একটা হাড় আরেকটা হাড়ের সাথে কোনো কারণে ঘষা খায়, কারণ মাঝখানের হয়তো ওই ডিস্কটা সরে গেছে কোনোভাবে, বা হয়তো নষ্ট হচ্ছে, ওখানে একটা যে লুব্রিকেন্ট বা একটা জেল মতো জিনিস থাকে, সেটাও আস্তে আস্তে ড্রাই হচ্ছে, তখন একটা হাড় আরেকটা হাড়ের কাছে চলে আসে। অনেক সময় দেখা যায় ফিউজড হয়ে যায়, মানে একটা হাড়ের সাথে আরেকটা লেগে গেছে, তখন কি হয়, আমরা যে এই মুভমেন্টটা করছি, এই মুভমেন্টটা করতেও সমস্যা হয়, এবং দেখা যায় যে ব্যথা বাড়ে। অনেক সময় দেখবেন আপনারা অনেক মানুষকে, ধরুন কেউ পাশ থেকে ডাকলে তার মাথাটা পুরো ঘুরিয়ে কথা বলতে হয়, সে কিন্তু নর্মাল ভাবে এরকম ভাবে ঘোরাতে পারছে না। তার কারণ হচ্ছে ওই হাড্ডিগুলো ফিক্সড হয়ে গেছে, একটার সাথে আরেকটা কিন্তু লেগে গেছে। তো এই প্রবলেমগুলোর থেকে যদি আমরা ঠিক রাখতে হয়, প্রথম কথা হচ্ছে আমাদের কিন্তু কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে, যাতে আমাদের মোবিলাইজেশন ঠিক থাকে। তার পাশাপাশি মেনটেন করতে হবে আমাদের খাদ্য খাবার। একদম, আমরা এই বিষয়ে জানবো অবশ্যই। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন। আমি বলছি ড্যামনার থেকে। বলুন সমস্যাটা বলুন। ঘোষ সমস্যা হচ্ছে গরমের সময় দেখা যাচ্ছে মাঝে মাঝে কোমরে ব্যথা হচ্ছে, কিন্তু শীতে ব্যথাটা হয় বেশি, গরম দিক ব্যথাটা হচ্ছে। গরমে হচ্ছে কিন্তু শীতে হয়নি, তাই তো? আপনার বয়স কত, এজ কত? এই যেমন 45। 45 বছর। আপনার যে ব্যথাটা হচ্ছে কতদিন ধরে হচ্ছে? এটা তো বছর 3 হচ্ছে। বছর 3 ধরে হচ্ছে। প্রত্যেক বছরই এমনটাই হয় যে গরম এলে ব্যথাটা হয় আর শীতে হয় না? গরমের সময় 1-2 মাস হবে ব্যথাটা, হ্যাঁ, আর থাকে না। ওর ব্যথাটা কিন্তু সরে কোমরে কোমরের সাইড হচ্ছে, মাঝখানে হচ্ছে। আচ্ছা,
আচ্ছা, আপনার হজম কেমন হয় খাদ্য খাবার? হজম কোনোই খারাপ হয় না, মানে ডক্টর যেটা গ্যাসের ব্যথা না। আমি ওটাই আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি যে দেখুন, কোমরে অনেক সময় ব্যথা আমাদের আয়ুর্বেদ মতে বলে, আপনি শুনতে থাকুন, আপনি কিন্তু আরেকটা কথা বলে দিন আমায়, যে যে আপনার যে ব্যথাটা হয় সেটা কি বলবো, পটি ক্লিয়ার না হলে হয় নাকি যে কোনো সময় হয়? আচ্ছা, কেটে গেছে, যাই হোক। আমি একটা কথা বলছি যে দেখুন, আমাদের যে ব্যথাটা আয়ুর্বেদ মতে বলে, যদি আমাদের যে ত্রিদোষ আছে, বায়ু পিত্ত কফ, এই তিনটে দোষ আমাদের শরীরের মধ্যে বিদ্যমান থাকে এবং তার একটা কিন্তু সঠিক ভারসাম্য থাকে। সেই ভারসাম্যটা যখন ব্যাঘাত ঘটে কোনো কারণে, দেখা যাচ্ছে এটা কোনো একটা বেড়ে গেল অতিরিক্ত মাত্রা, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রোগের সমস্যা দেখা যায়। এবং সেক্ষেত্রে আমি বলবো, এই যে আয়ুর্বেদ মতে এই যে ত্রিদোষের মধ্যে থেকে আমাদের যে বাত দোষ, যেটাকে বায়ু দোষও বলা যায়, তো এই বাত দোষ যখন আমাদের শরীরে বাড়ে তখনই কিন্তু ব্যথার সমস্যাটাও বাড়ে। এবং এই বাত দোষ মানে কিন্তু আমার সেখানে দেখা যাবে শরীরের মধ্যে গ্যাস সৃষ্টি হচ্ছে। এবার আমরা যদি অন্যভাবে ভাবি, আমাদের গ্যাস কখন হয় শরীরের মধ্যে গ্যাস দেখবেন বেশিরভাগ সময় হয় যখন আমার হজম শক্তি ঠিক না থাকে, সহজভাবে আমার খাদ্য খাবারগুলো হজম হচ্ছে না এবং পায়খানাও পরিষ্কার হচ্ছে না। তো আপনার এই ব্যথাটা সেখান থেকেও আসতে পারে। এটার জন্য কি করতে হবে আপনার, কারণ জেনারেলি ব্যথার প্রকোপ বাড়ে হচ্ছে শীতকালে, কিন্তু আপনার এটা হচ্ছে গরমকালে। তার জন্য আপনি একবার আমাদের চেম্বারে আসুন, এসে তারপরে ডাক্তারবাবুরা দেখবে, দেখে তারপরে ডিসিশন করা যাবে যে এটা কিসের থেকে ব্যথাটা কিন্তু হচ্ছে। একদম, আমরা আরো এই বিষয়ে জানবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি সৌরভ বলছি। বলুন, কি সমস্যাটা বলুন। আমার সমস্যাটা হলো যে আমার একবার ডান হাতটা ব্যথা করে। আপনার ডান হাতটা ব্যথা করে একবার ব্যথা হয়, এটা কি সব সময় ব্যথা থাকে নাকি মাঝে মাঝে হয়? মাঝে মাঝে, সব সময় না। কোন জায়গাটায় হচ্ছে ব্যথা হাতের? কনুইয়ের নিচে। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। একটু জোরে বলতে হবে। কনুইয়ের নিচে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কনুই। বয়স আচ্ছা। কত আপনার? বয়স কত? আমার 25। আপনার কি ভারী কাজকর্ম করতে হয়, বা ধরুন শিল নোড়া করা, বা রুটি বেশি বেলা, বা অতিরিক্ত রান্না? হ্যাঁ করতে হবে। আচ্ছা, তার মানে আমি যদি দেখাই আপনার কনুইয়ের নিচে এই জায়গাটায় মেইনলি ব্যথাটা হচ্ছে, তাই তো? আচ্ছা, আপনি শুনতে থাকুন। দেখুন, প্রথমেই আমি যেমনি বলছিলাম যে আলাদা আলাদা জায়গায় যে ব্যথাগুলো হয় আলাদা আলাদা তার নাম আছে, তার ধরনগুলো আলাদা আলাদা, কারণগুলো আলাদা আলাদা। এই যে এটা হয়তো ওনার ফ্রোজেন, আপনার যেটা টেনিস এলবো হয়েছে, ফ্রোজেন শোল্ডার না, সরি, টেনিস এলবো। টেনিস এলবোটা অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে, যারা ধরুন টেনিস খেলোয়াড়, তাদেরকে আমরা দেখেছি তারা কিভাবে বল মারে, হয়তো সোজা করে মারছে, না হলে এইভাবে ঘুরিয়ে মারছে। এই যে পদ্ধতিটা, এইটা বারে বারে যখন করে টেনিস প্লেয়াররা, তাদের হাতে কিন্তু ব্যথার সৃষ্টি হয়, সমস্যার সৃষ্টি হয়। এইটা জয়েন্টের থেকে বেশি এফেক্ট করে আপনার এই জায়গার যে হাতের কনুইয়ের নিচের যে মাসেল পার্ট আছে, সেখানে কিন্তু বেশি এফেক্ট করে এবং দেখা যায় কোনো একটা মুভমেন্ট করতে গেলেই তখন এই ব্যথাটা বেড়ে যাচ্ছে। অনেকে যারা অতিরিক্ত ধরুন কাজকর্মের মধ্যে থাকে, দেখা যায় যে হাতটা একইভাবে বারে বারে নাড়ানাড়ি করতে হচ্ছে, খুব রেস্ট পাচ্ছে না, দিনের পর দিন একইভাবে চলছে, তাদের মধ্যেও কিন্তু এই সমস্যাটা দেখা যায়। এটা মহিলা এবং পুরুষ উভয় ক্ষেত্রেই হয়। মহিলাদের ক্ষেত্রে জেনারেলি হয় যে রান্না বান্নার যদি দিকে তাদের অতিরিক্ত বেশি মাত্রায় কাজ করতে হচ্ছে কিন্তু রেস্ট পাচ্ছে না হাত, তখন কিন্তু এটা দেখা যায়। আপনারও আশা করা যাচ্ছে এই ধরনেরই কিন্তু একটা সমস্যা হয়েছে। যখন ডাক্তারবাবুরা দেখেন তখন ওটা নির্ণয় করা যায় একদম সঠিকভাবে কি সমস্যাটা আপনার দাঁড়িয়েছে। একদম, আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন। বলছি আমার না উপরের টপ থেকে মানে শোল্ডারে খুব পেন হচ্ছে, ডান দিকে। কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? থেকে পেছনের দিকে। আপনি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। আরেকবার বলুন কি হয়েছে ডান সমস্যা? দিকে শোল্ডারে পেন হচ্ছে। আচ্ছা, দেন ওটা আবার পিছনের দিকে, ধরুন আমি জল খাচ্ছি বা কিছু, হ্যাঁ ওই ডান দিকেরই পিঠের দিকে আমার লাগছে। আচ্ছা,
এটা কতদিন ধরে হয়েছে? এটা মানে অনেকদিন ধরেই হচ্ছে, সপ্তাহখানেক ধরে হচ্ছে, দুপুরের পর থেকেই শুরু হচ্ছে এটা। আচ্ছা, আর দুপুরের পর থেকে হচ্ছে, তারপরে থাকছে কতক্ষণ এটা? মানে রাত্রে যতক্ষণ না ধরুন ঘুমোতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত পেনটা থাকছে। সকালবেলা আর থাকছে না, তাই তো? না, সকালে আর কিছু থাকছে না। আপনার পটি ক্লিয়ার হয়? হ্যাঁ পটি ক্লিয়ার হয়? কোনো গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে? হ্যাঁ, মাঝে মধ্যে তো হয়। আচ্ছা, আর আপনার খাদ্য খাবারের ধরনটা একটু বলুন। মানে যেরকম খাই আর কি, বাট সকালে আমি রুটি খেয়ে আসি, দুপুরে ভাত খাই, আবার রাত্রে রুটি খাই। আচ্ছা আচ্ছা, এটা অল্প দিন ধরে আপনার শুরু হয়েছে, সপ্তাহখানিক ধরে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ঠিক আমি আছে, বলছি। আপনি শুনতে থাকুন। অ্যাকচুয়ালি এই যে ব্যথাটা, আমাদের যে স্ক্যাপুলা বোন বলে, আমাদের যে পিঠের হাড্ডিটা, সেই জায়গায় কিন্তু অনেকের এরকম সমস্যাটা দেখা দেয়। এইটা সবসময় যে আপনার জয়েন্টের কোনো পেইন হবে তা নাও হতে পারে, এটা আপনার কিন্তু নার্ভ জাতীয় কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে? বা ধরুন মাসেলসের একটা কোনো ব্যাপার হতে পারে, কিন্তু একই টাইমে যখন ঘুরে ফিরে আসছে, দেখুন ওই যদি আমি যেটা বললাম নার্ভের সমস্যা দিনের যে কোনো টাইমেই থাকতে পারে, কোনো টাইমে একটু বাড়তে পারে, কোনো টাইমে একটু কমতে পারে। কিন্তু আপনার এটা কি হচ্ছে, দুপুরে খাবার পরেই হচ্ছে, আবার দেখা যাচ্ছে রাত্রে ঘুমানোর পর আপনি বুঝতে পারছেন না, তারপরে সকালবেলা উঠে আবার ফিট হয়ে যাচ্ছে। এখানে একটা ব্যাপার থাকতে পারে। আমি যেটা বলছিলাম, আমাদের শরীরে বাত যদি বেড়ে যায়, বাত দোষাটা যদি বেড়ে যায়, বাত দোষ যেটা বলছি আয়ুর্বেদ মতে, তাহলে দেখা যায় যে আমাদের এই ব্যথাগুলো বাড়ছে। আপনি যখন খাদ্য খাবার খাচ্ছেন দুপুরে, আপনার মাঝে মাঝে গ্যাস হয়। এবার কতদিন গ্যাস হচ্ছে এটা তো আপনিও মাথায় রাখছেন না, বা আপনি ওইভাবে বলতেও পারবেন না, ঠিক আছে? হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন যে যেদিন হয়তো আপনি রিচ খাচ্ছেন সেদিন ব্যথাটা আরো হয়তো বেশি বাড়ছে কিনা। যদি তেমনই হচ্ছে বুঝবেন, তাহলে ওটা আপনার গ্যাস ফর্ম হচ্ছে পেটে, এবং তার থেকেই কিন্তু প্রবলেমটা হচ্ছে। আরেকটা কি হতে পারে, আমি যেটা বললাম, অনেক সময় কি হয়, আমাদের যে ভার্টিব্রাল কলাম, আমাদের যে মেরুদণ্ডের হাড়, সেখানের থেকে তো আমাদের স্পাইনাল কর্ডটা গেছে নিচে অবধি, এবং সেখানে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু নার্ভ বেরিয়েছে। যে জায়গা থেকে নার্ভ চাপা খেয়ে থাকে, সেই নার্ভটা যেই যেই জায়গায় যাবে সেইখানে কিন্তু ব্যথার সৃষ্টি হবে। এবার স্ক্যাপুলার মধ্যে যে ব্যথাটা হচ্ছে, আপনার যেটা ডান দিকে বললেন পিঠের দিকে, আবার আস্তে আস্তে জল খেলে বা কিছু করে আপনি পিঠের দিকেও ব্যথাটা ফিল করছেন। জল খেলে কি হচ্ছে, আপনি হয়তো একটা চাপ লাগছে, সেখান থেকে ব্যথাটা হয়তো বাড়তে পারে। আবার দেখবেন অনেক সময় আপনার এমনও হবে, আপনি কিছু তুলতে গেছেন ভারী, সেই জায়গা থেকেও কিন্তু ব্যথার সৃষ্টি হতে পারে। এটা একবার দেখালে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কি থেকে প্রবলেমটা কিন্তু আসছে। একদম। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে একটু বলে নিচ্ছি যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যে গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট এক্সপিরিয়েন্স ডক্টরদের আপনারা কোথায় কখন পাবেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। এপ্রিল মাসে আপনারা বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পাচ্ছেন বনগাঁতে। ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেখে পেয়ে যাচ্ছেন অবশ্যই। এছাড়া কিন্তু গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া বর্ধমানে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এছাড়া মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন অবশ্যই। কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এছাড়া শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে বন্ধুরা পাচ্ছেন। এছাড়া হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। আমতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। আলিপুরদুয়ার, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। প্রথম দিনই ওপেনিং হচ্ছে, সেটা কিন্তু 27/25 পেয়ে যাচ্ছেন। এছাড়া জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন। দেবরুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এছাড়া ঝাড়গ্রামেও পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এ হালদারকে পাচ্ছেন প্রথম দিনে। এই
জায়গাগুলো আপনাদের শিডিউলটা আমি জানিয়ে দিলাম। এছাড়া কিন্তু আপনারা জানেন মে মাসের 11ই মে কিন্তু রানীহাটিতে পেয়ে যাচ্ছেন, মে মাসে 11ই মে। সেটা আপনারা একটু ডিটেলসটা জেনে নেবেন। তার জন্য কিন্তু ফোন নাম্বার দুটো আপনাদের ব্যবহার করতে হবে। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার টিভি স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। আর আপনারা জানেন এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যম নামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি কিন্তু প্রত্যেকটি ডক্টরকে আপনারা পেয়ে যাচ্ছেন এনপিপি। এছাড়া উত্তর কলকাতার হাতিবাগানে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন বন্ধুরা চেম্বার, এছাড়া বেলুড়ে পাচ্ছেন, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতেও বন্ধুরা পেয়ে যাচ্ছেন চেম্বার, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন। সেখানে কিন্তু এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টর উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি চন্দননগর থেকে বলছি, সোনালী মন্ডল। আচ্ছা, বলুন বলুন। বলছি আমার মেয়ের জন্য বলছিলাম। কি সমস্যা মেয়ের, বলুন। মেয়ের এই যে গলার ওপরটা না, এই কাল থেকে ব্যথা করছে, মানে আচ্ছা, বয়স কত কাল হয়েছে? থেকে বয়স কত মেয়ে? বছর বয়স, 29 বছর বয়স। আচ্ছা আচ্ছা, কোন জায়গাটায় ব্যথা করছে গলার? এই গলায় মানে কাঁধের নিচটা একটু ব্যথা করছে। কাঁধের নিচটায় ব্যথা করছে কবে থেকে? গতকাল থেকে? হ্যাঁ, কাল থেকে। কাল থেকে ব্যথা করছে। কোথাও চোট পেয়েছিল বা কিছু সমস্যা হয়েছিল? না না না, ও কোনো সমস্যা হয়নি, হঠাৎই বলছে কাল থেকে ব্যথা করছে। আচ্ছা, তার সাথে কি মাথা ঘোরাচ্ছে বা অন্য কোনো সিমটম আছে? না না, বলছে হাত পা তুললে ব্যথা করছে, আর এইসবই বলছে, আর কিছু না। আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে, অনেক সময় কি হয় আমরা বুঝতে পারি না, আমরা যখন রাতে ঘুমোই আমাদের ঘুমের পশ্চারটা, মানে আমরা কিভাবে ঘুমিয়ে আছি সেটা একটা কিন্তু আমরা বুঝতে পারি না। হয়তো মানে ব্যাকা তেরা হয়ে আমরা শরীরটাকে রেখে অনেক সময় ঘুমিয়ে পড়ি। ধরুন আমরা খুব ডিপ ঘুমে আছি। অনেকের মধ্যে কিন্তু এটা একটা হ্যাবিট আছে, খুব নড়াচড়া করে ঘুমোতে গেলে, ঠিক আছে? একবার এই কাত, একবার ও কাত, একবার সোজা হয়ে এরকম থাকে। আবার অনেকের ঘুম আছে কি এক কাতে সে ঘুমিয়ে কিন্তু ঘুম থেকে জেগে পড়ে সকালবেলা। তো যারা ধরুন এই যে বেকায়দায় ভাবে শুয়ে পড়ে, অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠলে কাঁধে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, অথবা দেখা যাচ্ছে যে শোল্ডার জয়েন্টে ব্যথা হচ্ছে। এগুলো কিন্তু দেখা যায়, কারণ সেখানে কি চাপ খেয়ে থাকে। যেরকম আমাদের মানে সোজা আমাদের বডির পজিশনটা থাকা উচিত, সেরকম যখন থাকে না, অটোমেটিক সেখানে একভাবে ধরুন দীর্ঘ 7-8 ঘন্টা যদি থেকে যায় বা 4-5 ঘন্টা চাপ খেয়ে থাকে একটা জায়গায়, অটোমেটিক সেই প্রবলেমটা কিন্তু ব্যথার প্রবলেমটা থাকতে পারে। একটু কাজ করুন, ঘরে একটা কোনো গরম কিছু নিয়ে, ধরুন যদি আপনার হিটিং প্যাড থাকে বা হট ওয়াটার ব্যাগ থাকে, তেমন জিনিস দিয়ে একটু ওই জায়গায় কিন্তু হালকা সেক দিন, ঠিক আছে? আর ঠান্ডা জল দিয়ে স্নানটা করতে না করবেন 2-1 দিন। যদি এতে না কমে তাহলে কিন্তু ট্রিটমেন্টের ব্যাপার রয়েছে, ঠিক মতো জানতে হবে যে কি থেকে হচ্ছে। আর যদি এটা নর্মাল হয় তাহলে একটু শোয়াটা একটু যদি ঠিক মতো করে, মানে বেকায়দায় না শোয় এবং হালকা বালিশে শোয়, মানে উঁচু বালিশে না শোয়, আর আমি যেটা বললাম এটা একটু যদি মেনটেন করা যায়, আশা করা যাচ্ছে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। একদম। ডাক্তারবাবু, আমাদের একটু আলোচনায় ফিরবো। যেটা হয় আমাদের এখন আর কিন্তু বয়সটা সেই রকম ভাবে যে কম বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এফেক্ট করছে। আগে আমরা শুনতাম যে 40-50-এর ঊর্ধ্বে গেলেই কিন্তু এই যে বিভিন্ন আর্থারাইটিস রোগগুলো ভীষণভাবে অ্যাটাক করে। আজকাল কিন্তু এই কম বয়সী ছেলে মেয়েদের এই সমস্যাগুলো আসছে, কোমরে ব্যথা বা হাতে ব্যথা বা যেটা হয় শোল্ডারের ব্যথা, ঘাড়ের ব্যথা। এগুলো আমাদের কি লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস অনেকটাই দায়ী বলবো? হ্যাঁ, অবশ্যই। এটা আপনি যে প্রশ্নটা করলেন, আজকাল দেখা যাচ্ছে ধরুন 30-35 বছর মানুষদেরই কিন্তু এই প্রবলেমটা আসছে। এটা লাইফস্টাইল একটা ডিসঅর্ডার হয়ে গেছে। কারণ দেখুন, যারাই দেখবেন কোমরে ব্যথা হচ্ছে আর বয়স কম, তাদের বেশিরভাগেরই দেখবেন ওজনটা অনেক বেশি, এবং তাদের লাইফস্টাইলটা কেমন, যে চেয়ারে বসে কাজ, সেডেন্টারি লাইফস্টাইল, বেশি মুভমেন্ট নেই, বেশি ব্যায়াম করছে না, এক্সারসাইজ করছে না, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, খাওয়া দাওয়াটা এমন করছে যে ওজন তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। এই সমস্যাগুলো যখনই আমাদের ওজনটা বাড়বে না, আমাদের যে মেরুদণ্ডের হাড়টা আছে, প্রথমে বলছিলাম একটা আমার হাড়ের কিন্তু একটা বক্রতাটা আছে, মানে যদি ঘাড়ের হাড়টা আমাদের পেছন দিক করে থাকে বেঁকে, তেমন কোমরের হাড়টাও আবার পেছন দিক করে বেঁকে থাকে, ঠিক আছে? যদি সাইড থেকে কোনো এক্সরে নেওয়া হয়, ল্যাটারাল ভিউ বলা হয়, তাহলে দেখা যাবে আমরা সাইড থেকে যদি নিই, ঘাড় থেকে দেখবো আমার এই যে পেছন দিক করে এটা বেঁকা, তারপরে আবার সামনের দিক করে বেঁকা, তারপরে আবার পেছন দিক করে বেঁকা।
কোমরের জায়গাটা এসে একদম পেছন দিক করে তারপরে আবার সামনে দিক। এই যে কোমরের হাড়টা কি হয়, খুব বেশি চাপ খায়, কারণ বডির ওজন বেশি থাকে। আর দেখবেন যাদের ওজন বেশি দুরকম হয়, কারো আছে ওপরের পাটটা খুব ওজন বেশি, আবার কারো নিচেও ওজন বেশি, ওপরেও ওজন বেশি। এই ওপরে ওজন বেশি থাকার ফলে কি হচ্ছে, পেটটা সামনের দিকে এগিয়ে আসে। যখনই পেটটা সামনের দিকে এগিয়ে আসবে, মাংসপেশিগুলো যেটা আমাদের হাড়ের সাথে লাগানো আছে, পেটের সাইড দিয়ে আছে, সেটা কি টান পড়ে, অটোমেটিক আমাদের ওই বক্রতাটা কি হয়, আরো ভেতর দিকে ঢুকে যায়। মানে যেটা বেঁকা ছিল যতটা ডিগ্রি, তার থেকে আরো বেশি বেঁকে গেল। যখনই বেশি বেঁকে গেল, তার মানে কি হলো, নার্ভগুলোর ওপরে কিন্তু চাপ আসা শুরু করলো, এবং যখনই চাপ আসা শুরু করলো অটোমেটিক কিন্তু সেখানে ব্যথা বেড়ে যাবে। এইটা মাথায় রাখতে হবে। তাহলে আমার যদি ওজনটা ঠিক থাকতো, তাহলে কিন্তু আমার এই চাপটা কমে যেত, প্রথম কথা। এই জন্যই অল্প বয়সীদের মধ্যে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তার মানে আমার লাইফস্টাইল যদি চেঞ্জ করি, আমার ওজন ঠিক রাখি, ব্যথা আর যদি খাওয়া দাওয়া ঠিক রাখি, তাহলে কিন্তু এই ব্যথার সমস্যাটাকে আমরা এড়াতে পারবো। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যাঁ বলুন, কি সমস্যাটা বলুন, কোথা থেকে বলছেন? আমার সাথে এই কাশি হয় পুরো। হ্যালো, হ্যাঁ কতদিন বলুন। ধরে হচ্ছে? আমার কাশি হচ্ছে অনেকদিন ধরে, কাশিটা কমছে না, বুঝলে? আপনার বয়স কত? জাম হয়ে গেছে, কাশিটা কিছুদিন কমতে যাচ্ছে না। আপনার বয়স কত? বয়সটা বলতে হবে, কত বয়স এখন? আমার বয়স এখন 58 বছর বয়স। 58। 58 বছর। কোন বিড়ি সিগারেট আপনি খান? 58 বছর, 58। হ্যাঁ, আপনি কি স্মোক করেন? না না, করি না। আচ্ছা, আর কাশিটা হয়েছে কি আপনার এমনি ঠান্ডা লেগে গেছে, এরকম ব্যাপার আছে কিছু? আরে শ্বাসকষ্টটাও আমি শ্বাসকষ্টটা আগে থেকেই আছে, তাই তো? কমছে না কিছু। না না, বলছি শ্বাসকষ্টটা কি আগে থেকেই রয়েছে? হ্যাঁ, শ্বাসকষ্টটা কতদিন ধরে আছে? শ্বাসকষ্টটা 14-15 বছর হয়েছে। আচ্ছা, আপনি এখনো কোনো মানে ট্রিটমেন্ট, কোনো রিলিফ পাননি? হ্যাঁ, শ্বাসকষ্ট আগে থেকেই আছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি আপনি বলছি। টিভিতে শুনুন। একটু কথা বলে নি, যখনই টিভিতে প্রোগ্রাম দেখবেন, আগে যখন কল করবেন, আগে টিভির প্রোগ্রামের ভলিউমটা পুরো কমিয়ে দেবেন, না হলে বাইরের কথা বেশি শোনা যায়, আপনি আমার কথাও শুনতে পাবেন না, আমিও আপনার কথা ঠিকমতো শুনতে পাবো না। এই যে আপনার ক্রনিক যে ব্যাপারটা রয়েছে, শ্বাসকষ্ট, ঠিক আছে, ওটাকে ক্রনিক পালমোনারি ডিসঅর্ডার বলা হয়, সিওপিডি, মানে ক্রনিক পালমোনারি অবস্ট্রাকটিভ ডিজিজ। এটা মানে কি হয়, আমাদের যে লাংস আছে, এই লাংসে একটা অবস্ট্রাকশন আসে নিঃশ্বাস নেওয়ার জন্য, ঠিক আছে? এই যে ব্যাপারটা হয়, এতে আমাদের কি হয়, নিঃশ্বাসের কষ্ট হয়, দম ফেলতে পারি না। এইটা কিন্তু একটা ক্রনিক ডিজিজ, ওটা একদিনে হয় না, আস্তে আস্তে এই প্রবলেমটা কিন্তু আসে। এই সিওপিডি পেশেন্টদের জন্য কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্ট খুব ভালো কাজ করে। আজকে যেটা আপনার হচ্ছে কাশিটা, এটা হচ্ছে আপনার টেম্পোরারি কোনো একটা সমস্যা থেকে চলে এসছে, ঠিক আছে? হয়তো আপনার কোনোভাবে ঠান্ডাটা লেগে গেছে, বা একটু অ্যালার্জিক টেন্ডেন্সি আপনার বেশি আছে, এগুলো থেকে হতে পারে। কিন্তু আপনার যে দীর্ঘদিন 15 বছর ধরে যে সিওপিডির প্রবলেমটা আছে আপনার, এইটাকে কিন্তু আপনার ঠিক করতে হবে, এবং এটাকে ঠিক করতে গেলে আপনার ট্রিটমেন্ট করাতে হবে। আয়ুর্বেদে কিন্তু খুব ভালো এর ট্রিটমেন্ট আছে। এই ট্রিটমেন্ট করালে দেখা যাবে আস্তে আস্তে যে আপনার নিঃশ্বাসের কষ্টটা, সেটা কিন্তু কমতে থাকবে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু দেখে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন, তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা উচ্ছ্বসিত, আনন্দিত এবং নির্মল হাসি প্রাণবন্ত হয়ে আপনাদের কাছে সেই তাদের বক্তব্যগুলোকে ক্লিপিংসের মাধ্যমে পৌঁছে দিচ্ছে। আসুন আমরা সেটাই দেখে নিই। অ্যাকচুয়ালি নাম? রুস্তাম থেকে। কোথায় বাড়ি আপনার? নিবেদিত প্লেস। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? 3 বার এলাম, ভালোই আছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটা চলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানা বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল, এবং প্রচন্ড ভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে
ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ও বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেনি, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ দেখে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক কেউ পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডক্টর বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এমবিপি ইউনানি, সেখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছি কী করে হলো। আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবো? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে, মানে 27শে অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? জেলা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ল্যাসডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে, এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে। আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমার সত্যি কথা বলতে, যে আমি এত তাড়াতাড়ি এতটা ইমপ্রুভ হবো, আমাকে ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিয়েছিল। ওখানে তো আমার পয়সা লাগতো না ডায়ালিসিসে, কারণ আমার ওটা আছে। তো আমি সেই ডায়ালিসিস করবো না, ভয়ে আমার পেসমেকার আছে, যার ফলে আমি টিভির মাধ্যমে প্রোগ্রামটা দেখে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখানে এসে আমি প্রচন্ড ফল পেয়েছি। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরকে আমরা সঙ্গে পাই, এবং আমরা যখন তাকে সঙ্গে পেয়েছি, অবশ্যই আমাদের আজকে আলোচনার একটি বিষয় তো রেখেছি ব্যথা নিয়ে। অর্থাৎ কিভাবে ব্যথা মানেই তো আপনারা জানেন যে কতটা কষ্টদায়ক, কতটা যন্ত্রণাদায়ক, এবং যার হয় সেই একমাত্র বোঝে।
ভীষণ মানে কষ্টদায়ক, মানে কি বলবো। এবার কি হয়, আমরা অনেক সময় যেই কাজটা করি যে আমরা বাইরে থেকে ওষুধপত্র এনে বা কিছুক্ষণের জন্য সে পেন কিলার হোক বা কিছু স্টেরয়েড জাতীয় ওষুধপত্র নিয়ে কিন্তু আমরা সেটা সাময়িক একটা রিলিফের জন্য কিন্তু আমরা চেষ্টা করি যে আমরা একটু ভালো হব, সুস্থ হব, কিন্তু সেটা কতটা খারাপ হতে পারে। আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে, আপনার অর্গানগুলোকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করছে না তো? আপনার শরীরের অন্যান্য কিছু যেই আমাদের যে আরও শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে বা আমাদের অর্গানগুলো থাকে সেগুলোকে কোনোভাবে এফেক্ট হচ্ছে না তো? আমরা সেটাই আজকে এই বিষয়ে জানবো। এখন আমাদের সঙ্গে ডক্টর এস ভাদুরী উপস্থিত রয়েছেন, তাকে স্বাগত জানাবো। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। এবং আজকে যে আমরা বিষয়টি রেখেছি ব্যথা বা পেন, একটা পেইনফুল লাইফ, ভীষণ কষ্টদায়ক, ভীষণ যন্ত্রণাদায়ক, ভীষণ হার্মফুল, মানে এতটা যে হয় যে কোনো কাজে আমরা মনোনিবেশ করতে পারি না, কনসেন্ট্রেট করতে পারি না এবং সবসময় যেন সেই দিকেই আমাদের মনটা চলে যায়। এর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এই ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবো, যেটা আমি আপনাকে যেই জিজ্ঞাসাটি রাখছি যে আমরা অনেক সময় একটা রিলিফের জন্য বা আমরা ব্যথাটাকে কোনোভাবে একেবারে কি বলবো কিল করার জন্য, হত্যা করার জন্য আমরা কিছুক্ষণে আমরা বাইরে থেকে প্রেসক্রিপশন ছাড়া বা ডক্টরের পরামর্শ ছাড়াই কিন্তু আমরা ওষুধপত্র কিনে নিয়ে এসে আমরা সেটা ইনটেক করি এবং সেটা কতটা ক্ষতিকর হতে পারে আমরা সে বিষয়ে জানবো। আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, অ্যাকচুয়ালি এই যে ওষুধ কিনে খাওয়াটা ডাক্তারের মত ছাড়া বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, এটা কিন্তু খুব অন্যায়। কারণ ক্ষতিটা কিন্তু আমরা নিজেদের ক্ষতিটা নিজেরা করি। এটা কি হয় সাধারণত, হয়তো কারো কোনো এক সময় ব্যথা হয়েছিল, আর আজকাল হাজারটা ব্যথার ওষুধের নাম কিন্তু মানুষ জেনে গেছে। এটা জেনে গিয়ে হয়ে গেছে আরো বিপদ। হয়তো তার পরিচিত কেউ সেই ওষুধ খেয়ে ভালো হয়েছে, সে নিজে নিজেই ডাক্তারি করে সেই ওষুধ কিনে দোকান থেকে কিনে নিল, এবং দোকানদাররাও উইদাউট প্রেসক্রিপশন কিন্তু ওষুধ দিয়ে দিচ্ছে। এটাতে ক্ষতি কিন্তু কাদের হচ্ছে? সেই রুগীর হচ্ছে। কারণ যখন ডাক্তারবাবু কোনো একটা প্রেসক্রিপশনে ওষুধ লিখছে, সেই পেশেন্টকে দেখে, তার কন্ডিশন দেখে, তার কোনো টেস্ট করতে দিলে সেই টেস্ট করে দেখছেন যে তার জন্য সেই ওষুধটা উপযুক্ত কিনা, তখন তাকে কিন্তু সেই ওষুধটা রেকমেন্ড করছে এবং তার একটা নির্দিষ্ট ডোজ থাকবে যে একদিনে কটা খেতে পারে, কতদিনের জন্য সে খেতে পারে সেগুলো, এবং তার হেলথের জন্য সেটা উপকারী কিনা, এগুলো সব কিন্তু দেখে নিয়ে একজন ডাক্তারবাবু সেই ওষুধগুলো লেখেন এবং প্রেসক্রিপশন দেখে ওষুধটা কিনতে হয়। এটা হচ্ছে নিয়ম। কিন্তু মানুষ আজকাল কি করছে, নিজের ইচ্ছে করে কি করছে, ওষুধের দোকানে গিয়ে বলে দিচ্ছে একটা ওষুধের নাম, হয় সেই ওষুধটা যদি থাকলো দোকানদার দিয়ে দিল, না থাকলে দোকানদার আরেকটা নাম বলছে, সেই ওষুধটা বিক্রি করে দিল সেই পেশেন্টের কাছে। আদৌ সেটা কি তার জন্য উপযুক্ত? আদৌ কি সেটায় তার কোনো ক্ষতি হবে কি হবে না, সে কিন্তু নিজে কিছুই জানে না। খেয়ে নিল, যদি ভালো হলো হলো, না হলো ক্ষতি হয়ে গেল, তখন কিন্তু সে হুড়োহুড়ি করে কি করব করে। আমি সবসময় বলি যে প্রথম কথা, আমাদের যে আয়ুর্বেদ ওষুধ আছে, সেই আয়ুর্বেদের ওষুধগুলো কিন্তু বিভিন্ন গাছপালা থেকে কিন্তু সংগ্রহিত, গাছের বিভিন্ন অংশকে কিন্তু সেই ওষুধ ফর্মে তৈরি করার পর সেই ওষুধটাকে পেশেন্টকে দেওয়া হয়। এই যে আমাদের আয়ুর্বেদ ওষুধ, এগুলো যেহেতু মেইনলি একটা হার্বাল কম্পোজিশন থাকে, তার জন্য এটা কিন্তু সাইড এফেক্ট থাকে না। যেখানেই ধরুন কোনো কেমিক্যাল থাকে ওষুধের মধ্যে, সেখানে কিছু সাইড এফেক্ট থাকে এবং সেটা প্রত্যেক ব্যক্তির জন্য কিন্তু উপযুক্ত নয়। এবং আয়ুর্বেদে যে ওষুধটা দেখা যাচ্ছে যে সেই ধরনের কোনো নেগেটিভ সাইড এফেক্ট থাকে না, যে কেউ যদি খেয়ে ফেলে যে নতুন করে তার একটা রোগের সৃষ্টি হয়ে যাবে, এমন ব্যাপারটা কিন্তু থাকে না। হ্যাঁ, সেখানেও অবশ্য কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু চিকিৎসা করতে হবে। এমন নয় আপনি দোকানে গেলেন, গিয়ে ওষুধ কিনে নিয়ে আসলেন, ওষুধের গায়ে লেখা আছে ব্যথার ওষুধ, আপনি ব্যথার ওষুধের জন্য কিনে নিয়ে চলে আসলেন। আয়ুর্বেদ চিকিৎসাটা ওইভাবে হয় না। আয়ুর্বেদ চিকিৎসা হয় আপনার যে কারণে ব্যথাটা, মানে সিমটোমেটিক রিলিফ না, মানে যেই সিমটমটা আপনি দেখছেন, ব্যথা হলে ব্যথার চিকিৎসা নয়, যেই কারণে ব্যথাটা সৃষ্টি হয়েছে সেই কারণটাকে কিন্তু নির্মূল করতে হবে। আয়ুর্বেদ সেই চিকিৎসাটাই করবে এবং সেইভাবে যদি আপনি ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে আয়ুর্বেদ চিকিৎসা করান, দেখবেন উইদাউট সাইড এফেক্ট আপনি কিন্তু সেই রোগ থেকে বেরিয়ে আসতে পারছেন। একদম, আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি মগরাহাট থেকে সুদীপ গোয়াল বলছিলাম। বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার পায়ে বিশাল প্রচন্ড ব্যথা হয় রাতের দিকে,
থায়ের মধ্যে ব্যথা হয় তাই তো? হ্যাঁ, কোমরের নিচের পোর্শনটা। আচ্ছা, আর কতদিন ধরে হচ্ছে? হ্যালো কতদিন ধরে হচ্ছে ব্যথাটা? হ্যালো ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? ব্যথাটা আমার মানে সব সময় হয় না, মাঝে সাঝে দেখা দেয় এটা। মানে কোনো ভারী কাজ করলেন বা অতিরিক্ত হাঁটাচলা করলেন তাহলে? হ্যাঁ, অতিরিক্ত হাঁটাচলা করলেই হয়। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 32। 32। আচ্ছা, থায়ের মধ্যে হয় যেটা বলছেন, আপনি থায়ের সামনের দিকের কথা বলছেন না পেছনের দিকে? না, থায়ের যে পাশের দিকে পিছন পোর্শনটাই হয়। মানে সাইডের দিকে তাই তো? হ্যাঁ, পেছন দিকে নয়। আর কোথাও ব্যথা রয়েছে আপনার? আচ্ছা, যাই হোক, আপনি কেটে শুনতে গেল। থাকুন। যাই হোক, আমি এটাই বলবো যে দেখুন, এইটা আমাদের দুরকম ব্যথা হয়। একটা হচ্ছে মাসেল আর নার্ভের ওপরে যদি কোনো চাপ লাগে কোথাও, সেখান থেকে ব্যথা সৃষ্টি হতে পারে। আরেকটা যদি আমাদের জয়েন্টের মধ্যে কোনো সমস্যা থাকে সেখান থেকে। আপনার যে এটা কিন্তু নিউরোমাস্কুলার একটা পেইন, ঠিক আছে, থায়ের মধ্যে হচ্ছে, মানে মাসেল এবং নার্ভ দুটো মিশে গিয়ে কিন্তু ব্যথাটার সৃষ্টি হচ্ছে। এরও কোনো কারণ থাকবে। আপনার যেটা হচ্ছে, দেখা যাচ্ছে আপনি বেশি হাঁটলে হচ্ছে, তার মানে হচ্ছে যে আপনার মাসেল কিন্তু উইক আছে। এবার যেহেতু মাসেল উইক হয়, সেখানে পরিশ্রম করলে ব্যথার সৃষ্টি হয়ে যায়। মানে অতিরিক্ত চলাফেরা করেছেন, হাঁটাহাঁটি করেছেন, থাইয়ের ব্যথা শুরু হয়ে গেছে। যেটা দেখবেন লক্ষ্য করে অনেকে কি করে, যখন ব্যায়াম শুরু করে প্রথম দিন, তারা কিন্তু দেখা যায় প্রথম দিন থায়ে খুব, পায়ের ব্যায়াম যখনই করে থায়ে কিন্তু খুব ব্যথা হয়। তার কারণটাও কিন্তু ওই হঠাৎ করে যখন নিচ্ছে বডি ওটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না, এবং কিছু কেমিক্যাল রিয়াকশন হয় ওখানে, এবং ব্যথাটা সৃষ্টি হয়ে যায়। আপনার ক্ষেত্রে কি হচ্ছে, যেদিন আপনি যেহেতু রেগুলার আপনার হাঁটার হ্যাবিট নেই, বা ধরুন কোনো কারণে আপনার থায়ের মাসেলগুলো একটু কমজোরি আছে, এবার যেদিন আপনি বেশি করে ফেলছেন সেদিন আপনার কিন্তু পায়ে ব্যথা হচ্ছে এবং আপনি কষ্ট পাচ্ছেন। এরও ট্রিটমেন্ট কিন্তু করা যাবে। আপনার কি করতে হবে, ব্যথা সারানো হবে না, এই যে আপনার মাংসপেশির ক্ষমতা সেটা বাড়ানোর জন্য কিন্তু আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে। শুধু মেডিসিন নয়, এর পাশাপাশি আছে পঞ্চকর্মা থেরাপি। পঞ্চকর্মা থেরাপির দুটো কাজ হয়। একটা হয় যে আপনার শরীরকে শোধন করা, মানে ডিটক্সিফাই করা। আয়ুর্বেদ মতে বলছে যখন আমাদের শরীরের মধ্যে আম তৈরি হয় তখন বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তাহলে এই ডিটক্সিফাই করা মানে আমাদের শরীরের থেকে আম জিনিসটাকে বের করে দেওয়া। যখনই সেটাকে বের করে দেওয়া হলো, তার মানে আমরা অন্যভাবে যদি বুঝি, এই আমটা কি, সেটা হচ্ছে টক্সিন, অপ্রয়োজনীয় জিনিস যেটা শরীরে জমে থাকছে, যেটা আমাদের ঘাম, পেচ্ছাপ এবং মানে স্টুল দিয়ে বেরিয়ে যেতে পারছে না, ঠিক আছে, সেটা শরীরে জমে থাকছে এবং বাড়তে বাড়তে একটা এতটা পরিমাণে জমে যায় যেখান থেকে আমাদের রোগের সৃষ্টি হয়। তো বডিকে ডিটক্সিফাই করার জন্য এই পঞ্চকর্মা থেরাপি, এবং তার পাশাপাশি যে জায়গায় যে সমস্যাটা আছে সেটা যাতে ঠিক হয় তার জন্য কিন্তু বাইরে থেকেও একটা ট্রিটমেন্ট, মানে সেই বডিটাকে কিন্তু কন্ডিশনিং করা হয় যে যাতে তার রেজাল্টটা ভালো আসে। তার উপরে যে পঞ্চকর্মা থেরাপি হবে সেগুলো যাতে অ্যাপ্লাই করলে তার এফেক্টটা বেশি হয় এবং বডি কিন্তু সেই থেরাপিটাকে অ্যাবজর্ব করে। তার বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো কিন্তু দারুণ রেজাল্ট দেয়। এবং কোনো পেশেন্টের যদি দরকার হয় পঞ্চকর্মা থেরাপি, তাহলে মেডিসিনের পাশাপাশি যখন পঞ্চকর্মা থেরাপিটা দেওয়া হয়, তার রেজাল্ট কিন্তু ট্রিটমেন্টের যে আউটকামটা সেটা কিন্তু অনেক বেটার হয়। আমরা আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি তপন মন্ডল বলছিলাম হাওড়া থেকে। বলুন, কি সমস্যাটা বলুন। ছেলের পেটটা ফুলে থাকে। বয়স কত আপনার এখন? বয়স 28। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে, ওষুধ খাচ্ছি। আচ্ছা, আপনি কি ওষুধ নিজে থেকে খাচ্ছেন না ডাক্তার দেখিয়ে খাচ্ছেন? না, ডাক্তারবাবু দেখিয়ে খাচ্ছি, কিন্তু যতক্ষণ খাচ্ছি তারপর আবার দিনছি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, এই যে গ্যাসের সমস্যা যেটা হয়, এটা হচ্ছে প্রথম যেটা কারণ, তার হচ্ছে পেট যদি অপরিষ্কার থাকে, পরিষ্কার না থাকে। এবার পেট পরিষ্কার কখন থাকবে? যখন আমার মল ত্যাগটা ঠিক হবে। পায়খানা যদি পরিষ্কার না হয়, ডেলি হতে হবে, পরিমাণ মতো হতে হবে, পর্যাপ্ত পরিমাণে। কারণ আমরা যে খাদ্য খাবারগুলো খাই তার একটা অংশ শরীরে চলে যায় যেটা ভালো পুষ্টি, কিন্তু খারাপ যে অংশটা, যেটা অপ্রয়োজনীয় অংশটা, সেটা যদি আমাদের বডি থেকে না বেরায়,
তাহলে কিন্তু পেটের মধ্যে গিয়ে ওটা জমতে থাকে। একদিন জমবে, দুদিন জমবে, 10 দিন জমবে, কিছু কিছু করে জমতে জমতে যদি পায়খানাটা আমার পর্যাপ্ত পরিমাণে পরিষ্কারভাবে না হয়, তাহলে জমতে জমতে ওখানে ওটা পচন শুরু করে, পচা শুরু করে দেয়, ফার্মেন্টেড হয়। এইটা যখনই হবে ওখান থেকে কিন্তু গ্যাসের সৃষ্টি হয়, এবং গ্যাসটা কেমন, বেশিরভাগটাই কিন্তু ঊর্ধ্বমুখী, মানে আমার নিচের থেকে, পেট থেকে এটা শরীরের ওপর দিকে যেতে চাইবে। এবং এই যে যখনই পেটের মধ্যে গ্যাসটা বেড়ে যায়, আমাদের কয়েকটা প্রবলেম হয়। একটা হয় কি, আমাদের খিদে পায় না। আরেকটা কি হয়, বিভিন্ন জায়গায় ব্যথার সৃষ্টি করে। আরেকটা কি হয়, দেখা যাচ্ছে গ্যাসের সাথে সাথে আমাদের অ্যাসিডিটি বেড়ে যায়, কারণ যে শরীরের মধ্যে বর্জ্য পদার্থগুলো জমে থাকে সেগুলো কিন্তু অ্যাসিডকেও শরীরের মধ্যে বাড়িয়ে দেয়। এবং দেখা যাবে খাদ্য খাবার খেলে, জোর করে যদি খান আপনি, তখন দেখা যাবে কোনো সময় শরীর কষ্ট হচ্ছে, অস্বস্তি হচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বমি হয়ে যাচ্ছে রিচ খেয়ে ফেললে। তো এরকম বিভিন্ন সিমটম কিন্তু আমরা দেখতে পারি। তো এগুলোকে অ্যাভয়েড করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পেটকে পরিষ্কার রাখতে হবে। আমাদের মুখ থেকে একদম আমাদের যে মলদার, এই যে পুরো একটা পাইপ আছে, বিশাল বড় পাইপ, এই পাইপটাকে কিন্তু পুরো ক্লিন রাখতে হবে। ক্লিন রাখতে গেলে কিছু নিয়ম আমাদের মেনটেন করতে হবে, যে ঘুম থেকে উঠে হালকা গরম জল খাবো, রাত্রে শুতে যাওয়ার আগে হালকা গরম জল খাবো। ঘুম থেকে ওঠার পর যখন গরম জলটা আপনি খাবেন একটু বেশি মাত্রায়, তাহলে দেখবেন যা কিছু মানে খাবারগুলো যে রাতের বেলা খাওয়ার পর যেগুলো কিছু কিছু লেগে আছে আমাদের এই খাদ্যনালীতে, সেগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে থাকছে। তারপরে কি করতে হবে, আমার কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, ঘরেই করুন, বাইরে যেতে হবে না কোথাও। এমন কিছু এক্সারসাইজ আছে, যোগাসন আছে, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, যেটা করলে কি হবে, আপনার যে মলগুলো পেটে যেগুলো রয়ে গেছে সেগুলো আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামা শুরু করবে এবং আমাদের রেকটামে গিয়ে জমা হয়ে যাবে। তখন দেখবেন কিছুদিন করার পর আপনার একটা বেগ পাওয়া শুরু করবে পায়খানার, ওই টাইম হলেই দেখবেন একটা পায়খানার বেগ পাচ্ছে। এবার আপনার দেখবেন কয়েকদিন করতে করতে আস্তে আস্তে পায়খানাটা কিন্তু বেগ পাচ্ছে। আপনি সেই টাইমে যদি পটিতে যান, তাহলে আপনার কিন্তু পায়খানাটা ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি পেট পরিষ্কার করে ফেলতে পারেন। দ্বিতীয়ত, আপনি যে খাদ্য খাবার খাবেন, যেই খাবারগুলো ক্ষতিকারক, যার থেকে পেটের সমস্যা হয়, সেই খাবারগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। প্রথম কথা কি, বাইরের যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত তেল দিয়ে তৈরি করা জিনিস, তেল, চর্বি, বাটার, এইগুলো দিয়ে যে বাইরে তৈরি করা খাবার, এগুলোকে আপনি যতটা পারবেন আপনি শরীর মানে পেটে ঢুকতে দেবেন না, মানে খাবেন না আর কি। তৃতীয়ত কি, বাড়িতে যে খাদ্য খাবারগুলো খাবেন সেখানে তেলের পরিমাণটা কমাবেন, কারণ ট্রাইগ্লিসারাইড কিন্তু 99% কেসে দেখা যায় এই আমাদের খাবার যে তেলটা আমরা ইউজ করি তার থেকেই হয়। ঠিক আছে, তো এইটাকে কিন্তু কন্ট্রোল করতে গেলে তেলের পরিমাণ একেবারে কমিয়ে দিতে হবে, আপনি যে তেলই খান না কেন। তার সাথে আরেকটা কি করতে হবে, এই যে আমরা যে রান্না করি যখন, তখন কি করি, আমরা তেলের মধ্যে মশলাগুলোকে খুব ভেজে ফেলি না। এতে কি হয়, মশলার যে একটা মেডিসিনাল ভ্যালু, আমাদের বিশেষ করে ভারতীয় মশলাতে যে একটা গুণাগুণ আছে, ঔষধীয় গুণাগুণ আছে, সেই গুণাগুণগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্য ওরকম ফ্রাই না করে রান্নাটা করার চেষ্টা করবেন, যাতে মশলাগুলো আমরা যেগুলো ইনটেক করি সেগুলো তার ঔষধীয় গুণগুলোকে আমাদের শরীরের মধ্যে কাজে লাগাতে পারে। তাহলে দেখবেন আমাদের কিন্তু হজম শক্তিটা ঠিক থাকবে, আমাদের পেটের সমস্যা হবে না, পেটে গ্যাস, অ্যাসিডিটি এইগুলোও ঠিক থাকবে এবং কনস্টিপেশনের প্রবলেমটাও আসবে না। এই প্রবলেমগুলো যদি আমরা ঠিক করে রাখতে পারি, তাহলে দেখবেন পেটের জিইআরডি, যেটা গ্যাস্ট্রো এসোফেজিয়াল অ্যাসিড রিফ্লেক্স ডিজিজ, এগুলোকে ঠিক করা যাবে। তারপরে হচ্ছে ধরুন আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম যেটা বলি, এই রোগ ঠিক করা যাবে। তার পাশাপাশি দেখা যাবে যে কনস্টিপেশনের প্রবলেম না থাকলে আমাদের যে ইসেগুলো রয়েছে, কি বলবো, পাইলস, ফিস্টুলা, ফিশার, এর মতো সমস্যাগুলোকে ঠিক রাখা যাবে, লিভারটাকে ঠিক রাখা যাবে। এবং যখন আমাদের পেট ঠিক থাকবে, দেখবেন 90% রোগের হাত থেকে কিন্তু আপনি বেঁচে গেছেন। আসলে আমরা খুব সুন্দরভাবে কিন্তু ডক্টর ভাদুরী কিন্তু আমাদের আজকে অ্যানালিসিস করে দিচ্ছেন, এরকম ভাবেই কিন্তু একটা আলোচনার মাধ্যমেও আপনারা
অনেকটাই সেটা কনসাস হন, অনেকটা অ্যাওয়ার হন যে এগুলোর মাধ্যমে কিভাবে আমরা একটা সুস্থ জীবন কিভাবে ফিরে পাবো। তখন সুন্দরভাবে এই যে শুনছেন আপনারা, এটাও খুব ভালো লাগছে। তার সঙ্গে তো প্রপার ট্রিটমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই রোগটিকে নিয়ে যাদের নানান রোগে ভুক্ত হয়ে আছেন, ফিল করছেন বা আগে থেকে বুঝতে পারছেন একটু, তারা আমার মনে হয় তৎক্ষণাৎ আমরা একটা সংস্থা বা প্রতিষ্ঠান সঠিক জায়গায় কিন্তু পৌঁছানোটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং ডাক্তারবাবুদের পরামর্শটা আরও ইম্পর্টেন্ট। তখন ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া কিন্তু এগুলো একেবারেই আমরা ওষুধপত্রগুলো অনেক সময় আমরা বিভিন্ন জায়গা থেকে এনে আমরা ইনটেক করে খেয়ে নিই, কিন্তু সেটা কিন্তু একেবারেই আপনারা করবেন। তখন এইভাবে কিন্তু আপনাদের আমরা অ্যাওয়ার করে দিচ্ছি, এবং ভীষণভাবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেকটি ডক্টর কিন্তু তাদের এই এত সুন্দর তাদের মেধা, শিক্ষা এবং তাদের কোয়ালিটি এবং যোগ্যতা দিয়েই কিন্তু তারা মানুষকে নানানভাবে একটা সুন্দর, সুস্থ, সবল, সতেজ জীবন উপহার দিচ্ছেন। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কি সমস্যাটা বলুন। হ্যাঁ, আমি সুমন কর্মকার বলছিলাম। হ্যাঁ, আমার সমস্যা বলতে মেচেদার দাগ। আচ্ছা আচ্ছা, বয়স কত আপনার? বয়স 35। 35। আচ্ছা, মেচেদা হচ্ছে কতদিন ধরে হয়েছে ব্যাপারটা? প্রায় 1 বছর হয়ে গেল। আপনার কি বাইরে আউটডোরে কাজ করতে হয় বেশি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, মুখের কোনো যত্ন নেন কি? সানস্ক্রিন ইউজ করেন? কোনো নাম বলবেন না। সানস্ক্রিন ইউজ করেন? না না না, সানস্ক্রিন ইউজ করেন না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আপনার খাদ্য খাবারের ধরনগুলো কি? একটু বাইরের খাবারটা বেশি খেতে হয়, আর সকালবেলা বাড়ির খাবারই খেতে হয়। আচ্ছা, পেটের কোনো সমস্যা রয়েছে আপনার? মাঝে মাঝে তো রয়েছে, মানে সমস্যা হয়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। এই যে মেচেদাটা কি, এটা একটা কিন্তু হাইপার পিগমেন্টেশন আমরা বলি। হাইপার পিগমেন্টেশন বলতে কি, আমাদের যে গায়ের কালার, স্কিনের যে রং, তার থেকে বেশি কালো যখন আমাদের স্কিন হয়ে যায় সেটাকে আমরা হাইপার পিগমেন্টেশন বলি। মেচেদা কিন্তু এমন একটা হাইপার পিগমেন্টেশনের সমস্যা। এবার মেচেদাটা হয় কেন? আমাদের স্কিনের নিচে কিন্তু একটা কালো বা ধরুন ব্রাউন কালারের পিগমেন্ট থাকে, যে পিগমেন্টটার নাম হচ্ছে মেলানিন। এই মেলানিনের কাজ কি? আমাদের স্কিনকে রং দেওয়া এবং তার সাথে সাথে আমাদের চুলকে রং দেওয়া। এবার যখন কোনো কারণে এইটা কি হয়, স্কিনের নিচে থেকে স্কিনের ওপরে চলে আসে, যেই যেই জায়গায় আসে সেইখানে কিন্তু এই মেচেদার সমস্যাটা আমরা দেখতে পাই। এটাকে মেলাসমা বলা হয় অথবা মেচেদা বলা হয়। এবার এইটা কেন হয়? এটা প্রধান কারণ হচ্ছে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে যখন আপনি শরীরের যত্ন নিচ্ছেন না, মানে স্কিনের যত্ন নিচ্ছেন না। স্কিনের যত্ন নিতে গেলে সূর্যের যে ইউভি রে, বা ধরুন আপনি যে বিভিন্ন গ্যাজেট ইউজ করেন, অতিরিক্ত মাত্রায় ইউজ করছেন, ধরুন কম্পিউটার ইউজ করছেন, মোবাইল ইউজ করছেন, এগুলোর যে রেডিয়েশন, ইউভি রেডিয়েশন, সেগুলোর থেকে কিন্তু স্কিনকে বাঁচাতে হবে। না হলে দেখা যায় যে এই মেচেদা বেড়ে যায়। তাহলে এই রেগুলোর থেকে কিভাবে বাঁচাবেন স্কিনকে? সেটা হচ্ছে, যদি আপনি একটা সানস্ক্রিন ইউজ করেন, একরকম ক্রিম যার মধ্যে SPF বলে একটা জিনিস থাকে। SPFটা কি? SPF হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর। আপনার স্কিনের মধ্যে যদি, ক্রিমের মধ্যে যদি সান প্রোটেকশন ফ্যাক্টরটা ঠিক থাকে, তাহলে সূর্যের আলোটা ডাইরেক্ট আপনার স্কিনে কিন্তু লাগতে পারবে না। ওইটা কিন্তু একটা ঢাল হিসাবে কাজ করবে, ঠিক আছে? একটা ঢাল হিসাবে কাজ করবে, এটা মাথায় রাখবেন। তো এইভাবে কিন্তু আপনার মাথায় রাখতে হবে, ওইভাবে আপনি যত্ন নিতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা, আপনার দেখতে হবে আপনার খাদ্য খাবারের মধ্যে সব ঠিক আছে কিনা। খাদ্য খাবারের মধ্যে যেই খাদ্য খাবারগুলো খাচ্ছেন সেগুলো আপনার পেটকে ঠিক রাখছে কিনা। কারণ হচ্ছে, যদি আপনার লিভার, আয়ুর্বেদ মতে বলছে, যদি আপনার লিভার ঠিক না থাকে তাহলে কিন্তু এই হাইপার পিগমেন্টেশনটা চলে আসে। লিভারে ফ্যাটি লিভার হয়েছে বা লিভার ঠিক মতো কাজ করছে না, লিভার ঠান্ডা নেই, গরম হয়ে যাচ্ছে, তাহলে এই প্রবলেম আসবে। তাহলে লিভারকে ঠান্ডা রাখতে হবে। লিভারকে ঠান্ডা রাখতে গেলে আপনার খাদ্য খাবারগুলো হালকা খেতে হবে, যাতে শরীর গরম না হয়ে যায়, মানে লিভার যাতে গরম না হয় অতিরিক্ত। জলের পরিমাণ বাড়াতে হবে। সিজনাল ফ্রুটস খেতে হবে, তার মধ্যে মৌসম্বি, কমলা লেবু বা বাতাবি লেবু, এটা খুব ভালো কাজ করে কিন্তু লিভার ঠান্ডা রাখার জন্য, লিভারকে ডিটক্স করার জন্য। তো এইগুলো খাবেন। আর কি হচ্ছে, যে সানস্ক্রিন আমি বললাম সেটা ইউজ করবেন। সেটা অবশ্যই একটা ভালো কোয়ালিটির হতে হবে, আপনার স্কিন অনুযায়ী হতে হবে, যেগুলো আমরা পেশেন্টদেরকে বলে দিই যে কি আপনার স্কিন টাইপ, সেই অনুযায়ী আপনি ইউজ করবেন।
ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে কিন্তু এটা ইউজ করতে হবে। একদম, আমরা অবশ্য আলোচনায় ফিরবো। তার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কখন পাচ্ছেন, এপ্রিল মাসের শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। বনগাঁতে আপনারা ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে পেয়ে যাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরী যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া কিন্তু দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এবং আলিপুরদুয়ারে কিন্তু সেখানে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন প্রথম দিন। সেটা কিন্তু ওপেনিং হচ্ছে 27 তারিখে, 27/25 ওপেনিং হচ্ছে। এছাড়া জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। এছাড়া ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এবং ঝাড়গ্রামে উপস্থিত থাকছেন ডক্টর এ হালদার। আর আপনাদের তো গুড নিউজটা দেওয়া রয়েছে, মে মাসে কিন্তু 11ই মে রানীহাটিতে পাচ্ছেন অবশ্যই চেম্বার, এবং আপনারা তার জন্য কিন্তু ডিটেলসটা জানার জন্য দুটি নাম্বার আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হেল্পিং নাম্বার, সেই নাম্বার দুটির মাধ্যমে আপনার ডিটেলসটা জেনে নেবেন। নাম্বারটি আমি বলে দিচ্ছি 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা সব কিছু জানতে পাচ্ছেন, অর্থাৎ আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দূরে, এবং ডাক্তারবাবুরা কখন কোথায় বসছেন সব কিছু বিশদে জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন বা চিকিৎসালয়ে, সেই অবশ্যই কিন্তু আপনার প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলোকে ক্যারি করবেন, নিয়ে আসবেন সঙ্গে। আর আপনারা তো জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, এবং সেখানে সোম থেকে শনি কিন্তু এক্সপার্ট ডক্টরদের আপনারা পাচ্ছেন, এনবিপি প্রত্যেকটি ডক্টরকে পাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার হাতিবাগানে বন্ধুরা পাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে বন্ধুরা পাচ্ছেন, এবং এছাড়া কিন্তু খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে বন্ধুরা আপনারা চেম্বার পাচ্ছেন অবশ্যই। এছাড়া কিন্তু দক্ষিণ 24 পরগনার আমতলাতেও আপনারা জানেন সেটা প্রত্যেক বৃহস্পতিবার সেখানে কিন্তু আমাদের ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর উপস্থিত থাকছেন। আপনাদের আমরা শিডিউলটা অবশ্যই জানিয়ে দিলাম। আর যদি আরও কিছু আপনাদের বিশদে জানতে হয়, ফোন নাম্বার দুটোকে আপনারা ব্যবহার করুন, হেল্পিং নাম্বার বলে টিভি স্ক্রিনে যে নাম্বার দুটোকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ডাক্তারবাবু, যেটা আমরা আয়ুর্বেদ চিকিৎসা আমরা জানি যে অস্টিও আর্থারাইটিস, এটাও কিন্তু একটা খুব মেজর প্রবলেম, যেটার ক্ষেত্রে আমরা শুনি যে নি রিপ্লেসমেন্ট হয়, এবং আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, আমাদের যখন একটা পেশেন্টের নি রিপ্লেসমেন্টের কন্ডিশনে চলে যায়, সেখানে কি হয়, হাড্ডিটা অলরেডি ক্ষয়ে যায়, এবং দেখবেন আপনি নি রিপ্লেসমেন্টের মধ্যে মহিলাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, এই ঘটনাটা হয় কেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের যে হাড়, এটা যে তার যে ডেনসিটি, বয়স যত বাড়ে, বিশেষ করে যখন মেনোপজের সময় হয়, মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিন্তু দুটো ফ্যাক্টর হয়। একটা কি, তাদের হাড়ের কিন্তু ডেনসিটিটা কমতে থাকে, কারণ অনেক হরমোনাল চেঞ্জ হয়, এবং তার পাশাপাশি আরেকটা কি হয়, তখন কিন্তু দেখা যায় যে তাদের ওজনও গেইন হচ্ছে। ঠিক আছে, তো ওজনটা বাড়তে থাকে, কারণ সাধারণভাবে ধরুন 10 জনে হয়তো একজন বা দুজন মানুষ হয়তো ব্যায়ামের মধ্যে আছে, রেগুলার এক্সারসাইজের মধ্যে আছে, তাছাড়া বেশিরভাগ মহিলাদেরই দেখা যাচ্ছে ওই বয়সটায় তারা কিন্তু ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে থাকছে না। এবার যখনই এই হরমোনাল চেঞ্জেসগুলো হচ্ছে এবং দেখেন যাচ্ছে যে হাড়ের ডেনসিটি কমছে, সেখানে অস্টিওপোরোসিস নামে একটা সমস্যা হয়, যেখানে হাড়টা ভঙ্গুরের মতো হয়ে যায়। এবার বেশি ওজন যখনই পড়ছে হাড়ের ওপরে, অটোমেটিক হাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে ক্ষয় হতে থাকছে। এই ক্ষয় হতে হতে একটা জায়গায় এমন চলে যায় যে হাড়ের মাথাগুলোই নেই হয়ে যায় হাঁটুর জায়গায়, তখন নিউ রিপ্লেসমেন্টের জায়গায় যায়। এবার কেউ যদি এই কন্ডিশনটাই আসতে না দেয়, তাহলে আগে থেকেই যদি ট্রিটমেন্ট করে, আয়ুর্বেদ ভালো ট্রিটমেন্ট আছে যেখানে এই কন্ডিশনটাই আসতে দেবে না।
এবং যাদের এরকম কন্ডিশন আমাদের এখানে আসে, যারা নি রিপ্লেসমেন্ট করাতে বলেছে কিন্তু ইন্টারেস্টেড না করাতে, সেরকম পেশেন্ট আমাদের এখানে যখন আসে তার দেখা যায় যে রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে, তাকে আস্তে আস্তে ইমপ্রুভমেন্টও দেওয়া হচ্ছে। করতে করতে তারা একটা এমন জায়গায় পৌঁছয় যে তারা কিন্তু হেঁটে চলে উইদাউট পেইন বেড়াতে পারছে। একদম। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিদায় তো নিতেই হবে। অবশ্যই এনপিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, সুস্থ সবল সতেজ জীবন অবশ্যই ফিরে পাবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।